সুনীল গঙ্গোপাধ্যায় লিখেছিলেন, অনেক দিন ধরেই আমার একটা পাহাড় কেনার শখ, কিন্তু সে পাহাড় যদি ক্রমশ রাজনীতির আঁচে ফুটতে থাকে, কবি কি সেই পাহাড় কিনতে চাইতেন? কে জানে। পাহাড়ে সরকার বিরোধী সংঘাতের পারদ চড়িয়ে এবার জিটিএ ছেড়ে বেরিয়ে আসার কথা ভাবছে মোর্চা। ফের তারা ধরতে পারে গোর্খাল্যান্ড আন্দোলনের পুরনো পথ। আজ রাজ্য বিজেপি সভাপতির সঙ্গে বৈঠক করেন মোর্চা নেতৃত্ব। এ নিয়ে ভিন্ন সুর শোনা যাচ্ছে বিজেপির ভেতরেও। রাজ্য বিজেপি সভাপতি বলছেন, গোর্খাল্যান্ডের দাবি বিবেচনা কেন্দ্রের ব্যাপার, কেন্দ্র নিশ্চয়ই ভেবে দেখবে। আবার দলেরই প্রাক্তন বিধায়ক শ্রমিক ভট্টাচার্য বলছেন, বাংলা ভাগের তারা পক্ষে নন, পৃথক গোর্খাল্যান্ড গঠনের কোনো প্রয়োজনই নেই। অন্যদিকে কৃষক বিক্ষোভের আঁচে জ্বলছে বিজেপি শাসিত মধ্যপ্রদেশ। পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে পাঁচ জন কৃষকের। আজও রাজ্যের নানা জায়গায় অবরুদ্ধ সড়ক, একের পর এক গাড়িতে আগুন। আমরা সেই খবরেও আসবো, কিন্তু তার আগে শুরুতেই আপনাদের দেখাবো সরকার মোর্চা সংঘাতে পাহাড়ে ক্রমশ চড়ছে উত্তাপ। দেখুন, সরকার মোর্চা টানাপোড়েনে পাহাড় এখন সরগরম। মুখ্যমন্ত্রী পাহাড়ে দাঁড়িয়ে বারবার মোর্চার বিরুদ্ধে সুর চড়াচ্ছেন। কখনো মদন তামাং খুনের প্রসঙ্গ টানছেন, কখনো জিটিএর দুর্নীতির অভিযোগ নিয়ে হুঁশিয়ারি দিচ্ছেন। এই পরিস্থিতিতে চাপে পড়ে কি পাহাড়ে সহানুভূতি কুড়োতে জিটিএ ছেড়ে বেরিয়ে আসতে পারে মোর্চা? পায়ের তলার হারানো মাটি ফিরে পেতে কি ফের গোর্খাল্যান্ড আন্দোলনে সুরসুরি দিতে পারেন গুরুংরা? তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে মোর্চার পাশে রয়েছে বিজেপি, কিন্তু বাংলা ভেঙে পৃথক গোর্খাল্যান্ড নিয়ে কি বিজেপির ভেতরেই দুটো মত রয়েছে? সামনেই জিটিএ নির্বাচন, মোর্চার বিরুদ্ধে কাজ না করার বিস্তর অভিযোগও রয়েছে। তৃণমূল সরকারের সঙ্গে তাদের সংঘাতও ক্রমেই বাড়ছে। এই পরিস্থিতিতে বুধবার হুঁশিয়ারি শোনা গিয়েছে মোর্চা নেতৃত্বের গলায়। जीटीए चलाने का हम लोग माने इंटरेस्टेड नहीं है, क्योंकि जीटीए को चलने नहीं दिया। কিন্তু প্রশ্ন হলো, 5 বছরের মেয়াদ শেষ হওয়ার মুহূর্তে কি মোর্চা বুঝতে পারলো তাদের কাজ করতে দেওয়া হচ্ছে না? স্পেশাল অডিট ফডিট হচ্ছে, তার জন্য ভয় হয়েছে নাকি? স্পেশাল অডিট হবেই জিটিএ নিয়ে। পাহাড়ের মানুষ এখন বুঝতে পেরেছে যে তাদেরকে বোকা বানানো হচ্ছে, উন্নয়ন কিছু হচ্ছে না, নিজেরা নেতাগিরি করছে আর নিজেদের রাজনৈতিক প্রভাব বিস্তার করছে ব্যক্তিগতভাবে, এবং স্বজন পোষণের অভিযোগ পাওয়া যাচ্ছে। এরই মধ্যে বুধবার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে বৈঠক করেন মোর্চার প্রতিনিধিরা। দিলীপ ঘোষ তাদের পাশে দাঁড়িয়েছেন। জিটিএ নামে একটি ঝুনঝুনি তাদের হাতে ধরিয়ে দেওয়া হয়েছিল, তাদের কোনো সমস্যার সমাধান হয়নি, রাজ্য সরকার কোনো কথা রাখেনি, তাই তাদের বিশ্বাসভঙ্গ হয়েছে। তারা আবার আন্দোলনে যাচ্ছেন রাজ্যের জন্য। তাদের ভাষা, তাদের সংস্কৃতি, তাদের আর্থিক বিকাশ ইত্যাদির জন্য আলাদা রাজ্য চাই, কারণ জিটিএর মাধ্যমে সে সমস্যার সমাধানের কথা হয়েছিল, কিন্তু কোনো সমস্যার সমাধান হয়নি। পৃথক রাজ্যের দাবি আমাদের সমর্থন নয়, এটা কেন্দ্রের ব্যাপার, কেন্দ্র দেখবে, কেন্দ্রের কাছে ওনারা যাচ্ছেন, কেন্দ্র সরকার নিশ্চয়ই এটা ভাববে। মোর্চার সহযোগিতায় দার্জিলিং থেকে জিতে সাংসদ মন্ত্রী হওয়া বিজেপির সুরেন্দ্র সিংহ অহলুওয়ালিয়া তো প্রকাশ্যেই গোর্খাল্যান্ডের পক্ষে সওয়াল করেছেন। पंजाब का आदमी कहता है कि मैं पंजाब का हूँ, बंगाल का आदमी कहता है मैं बंगाल का हूँ, बिहार का आदमी कहता है मैं बिहार का हूँ, तमिलनाडु का आदमी कहता है मैं तमिलनाडु का हूँ, केरल का आदमी कहता है मैं केरल का हूँ। गोरखा कब कहेगा कि मैं गोरखालैंड का हूँ? ये सपने जो लाखों लोगों, करोड़ों लोगों ने देखे हैं, उनका सपना भी पूरा होना चाहिए। কিন্তু কোথাও কি পৃথক গোর্খাল্যান্ড নিয়ে রাজ্য বিজেপির ভেতরে দুটি মত রয়েছে? আমরা কোনো জনগোষ্ঠীর নামে কোনো রাজ্য বা স্বয়ংশাসিত সংস্থা তৈরি করবার বিরুদ্ধে। আমরা বাংলা ভাগের বিরুদ্ধে। আমরা মনে করি যে গোর্খাল্যান্ড পৃথক রাজ্য হওয়ার মতো কোনো ভায়াবিলিটি সেখানে নেই। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী যখন রাজভবনে মন্ত্রিসভার বৈঠক করবেন, তখন অদূরে অনশনে বসার সিদ্ধান্ত নিয়েছেন গুরুংরা। कैबिनेट में ये भाषा का जो विषय है कि ये भाषा का अतिक्रमण हम लोग नहीं करेंगे, और हम लोग जो बंगाली भाषा इम्पोर्ट नहीं करेंगे, ये रेजोल्यूशन लेने पड़ेगा। মুখ্যমন্ত্রী পাহাড়ে দাঁড়িয়ে ঘোষণা করার পরও লিখিত চাওয়ার মানে কি নতুন করে পরিস্থিতি উত্তপ্ত করা? তাহলে কি মোর্চার আন্দোলনের পরবর্তী ধাপই হলো জিটিএ ত্যাগ? এমনটা হলে সরকার কি করতে পারে? পর্যবেক্ষকদের একাংশের মতে জিটিএর ভোট পিছিয়ে দিয়ে প্রশাসক বসিয়ে পাহাড়ের ঢালাও উন্নয়ন করে মন জয়ের চেষ্টা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর ভোট হলে মোর্চার জিতে আসা নিয়ে সংশয় তৈরি হতে পারে। পাহাড়ে গিয়ে মদন তামাং হত্যা মামলা নিয়েও সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী। এই হত্যাকাণ্ড নিয়ে হাইকোর্টেও মামলা চলছে। আদালত ইতিমধ্যেই নির্দেশ দিয়েছে, চার্জ গঠনের একদিন আগে থেকে এই মামলার অভিযুক্তদের কলকাতা পুলিশের এলাকায় থাকতে হবে। অর্থাৎ জিটিএ নির্বাচনের আগে এই চার্জ গঠন হলে গুরুং সহ অভিযুক্ত নেতারা পাহাড়ে থাকতেই পারবেন না।
এমনটা হলে কি গুরুংরা পারবেন জিটিএর ভোটে জিতে আসতে? সব মিলিয়ে পাহাড়ে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। বিতনু চট্টোপাধ্যায়, অর্ণব মুখোপাধ্যায় ও সনদ ঝা, এবিপি আনন্দ। আমি শতরূপাকে দিয়ে শুরু করব। শতরূপা, আমার প্রথম প্রশ্ন এবং স্পষ্ট প্রশ্ন, আপনারা কি অর্থে বিমল গুরুংদের পাশে আছেন? গোর্খাল্যান্ড আন্দোলনে আবার দাবি উঠছে বাংলা ভাগ করার দাবি, আপনারা কি এটাকে সমর্থন করছেন? না, সুমন, একেবারেই নয়। আমি প্রথমেই বলি যে মূলত আপনাদেরই দেওয়া একটা বদনাম আমাদের আছে যে আমরা হিন্দুত্ববাদী। আমি গর্ব করে বলি আমরা হিন্দুত্ববাদী। আমি এক সেকেন্ড, আমি প্রশ্নটা উত্তরই দিচ্ছি। এই জন্য আমরা কোনোদিনও হিন্দুত্ব কখনো শেখাই না যে কাউকে আলাদা করে করো, বা সবাইকে নিয়ে চলাটাই আমাদের একটা মূল শিক্ষা। সেই জন্য এইখান থেকেই আমি বলি এটা যেহেতু আমাদের ফাউন্ডেশন, বিজেপির ফাউন্ডেশন, আমরা একদম একসঙ্গে সবাইকে নিয়ে চলতে আমরা চাই। আপনারই সুবিধা হবে। আমি বলছি যে হিন্দুত্ব কোনোদিন মানুষকে দূরে ঠেলে দেয় না, আমি মানছি, কিন্তু বিজেপি তো ছোট রাজ্যের পক্ষে। আমি উদাহরণ দিচ্ছি সাল দিয়ে, উত্তরাখণ্ড কবে করেছিলেন আপনারা? 2000 সালে বাজপেয়ী সরকার। সঙ্গে কোনো সেটা অ্যাডমিনিস্ট্রেটিভ একটা বড় রাজ্য, অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেম, সেটা একটা আলাদা। আমার প্রথম প্রশ্নে কোথায় হিন্দুত্ব ছিল? আপনি তো আমি নিয়ে আসছি, আমি নিয়ে আসছি। উত্তরাখণ্ড আপনারা করেছেন, ছত্তিশগড় আপনারা করেছেন, ঝাড়খণ্ড আপনারা করেছেন, সেটা বড় রাজ্য বিজেপি সালে। অ্যাডমিনিস্ট্রেটিভ ডিফিকাল্টির জন্য আমরা ছোট রাজ্য করেছি। বিজেপি তেলেঙ্গানা সমর্থন করেছে। আমি বলছি ইউপিএ ছিল, তেলেঙ্গানার সময় কি আমরা ছিলাম না? সমর্থন করেছেন, বিজেপি সমর্থন করেছে। আপনারা করবেন কি করে? শুনুন, আপনি যদি রাজ্য একদম মানে রাষ্ট্র পলিটিক্সকে রাজ্য পলিটিক্সে আনতে চান, সেটা একটা আলাদা অ্যাঙ্গেল হবে। আমি কিছু আনতে চাই না। আপনি বেঙ্গলে, যেটা আপনার প্রথম প্রশ্ন ছিল যে ওয়েস্ট বেঙ্গলে আমরা আলাদা করে গোর্খাল্যান্ড আলাদা করতে চাইছি, এটাই আপনার প্রশ্ন। সেটা আমরা একেবারে চাইছি না, কারণ ওয়েস্ট বেঙ্গল শ্যামাপ্রসাদ পাকিস্তান থেকে ছিনিয়ে নিয়ে এসেছিল, সেই বেঙ্গলকে আমরা কিছুতেই ভাগ করতে দেব না। তাহলে দিলীপ ঘোষ বলছেন কেন যে দিলীপ ঘোষ একবারও বলছেন না? দিলীপ ঘোষ ব্যাপার কি, রাজ্যের ব্যাপার। একটা স্টেটের ডেফিনিট একটা ফেডারেল স্ট্রাকচার আছে, যেটা আপনাদের মুখ্যমন্ত্রী বারবার চিৎকার করে ফেডারেল স্ট্রাকচার। আপনার মুখ্যমন্ত্রী নন? না, আমার তো বটেই, মাননীয়া। তো সেজন্য আমার তো বটেই, কি করব, অপশন নেই কোনো, আপাতত নেই। যাই হোক, তো এটা ফেডারেল স্ট্রাকচার, সেন্ট্রাল ডিসিশন নেবে। এটা তো আর আমরা উই নট ইভেন ইন পাওয়ার, বিজেপি ইন ওয়েস্ট বেঙ্গল ইজ নট ইভেন ইন পাওয়ার। সেজন্য আমরা তো আর বলতে পারি না যে আমরা ভাগ করব কি করব না। দিলীপ ঘোষ আমাদের মাননীয় সভাপতি পরিষ্কার বলেছেন যে জিটিএ নামক একটা ঝুমঝুমি ধরিয়ে দেওয়া হবে। জিটিএ এর সঙ্গে খুব ভালো ঝুমঝুমি আপনি বলছেন, কিন্তু পাহাড়ের লোকজন ঝুমঝুমিকে পছন্দ করছে না। আপনি 60 মাস ধরে 59 মাসের মধ্যে আপনার মনে হচ্ছে জিটিএ ঝুমঝুমি। আমার প্রথম প্রশ্ন, তাহলে কি স্পেশাল অডিটের কথা শুনে ঘাবড়ে গেছে? আমার প্রথম প্রশ্ন। আমরা ঘাবড়াই না। আপনি কেন ঘাবড়েন? আপনি তো জিটিএ ছিলেন না, জিটিএ তো ছিলেন তো মোর্চা। তাহলে কি দুর্নীতির প্রশ্ন, দুর্নীতির বেড়ালগুলো ঝোলা থেকে বেরিয়ে আসবে, তাতে ঘাবড়ে গেলেন? বেড়াল তো আছে, ওহো, শতরূপা তো আছে, কিন্তু বেড়াল কার ঝোলায় আছে সেটা পরিষ্কার দেখতে হবে। ভালো, 60 মাস ধরে আপনি সেটাকে মধ্যে থাকলেন, 59 মাসের মাথায় বলছেন যে ঝুমঝুমি। আরে না, ঝুমঝুমি তো বটেই। একটা মানে আপনারা বিজেপির তরফ থেকে জিজ্ঞেস করুন যে 59 মাস বাবা জিটিএতে কি করছিলেন। দেখুন এক মিনিট, আমরা তো আর অন্য রাজনীতি দলের মতো নয় যে জাস্ট ফর দ্য সেক অফ অপোজিশন আমরা করব। আমরা কোথাও করি না, এখানেও করব না। সেজন্য আমরা একটা প্রপার একটা টাইম গ্যাপ দিয়েছিলাম। অফ কোর্স দুবার দিয়ে পেয়েছি। সেই জন্যই বলছি যে আমরা একটা নর্মাল টাইম দিয়েছি ফর এনি অর্গানাইজেশন অর এনি ইউনিট, জিটিএ এর মতো ইউনিট টু ফাংশন। তো এবার যখন আমরা দেখছি ফাংশনিং হচ্ছে না, কোন রকম কোন উন্নতি হয়নি, নরমাল টাইম 60 মাসের মধ্যে 59 আপনি বলছেন নরমাল টাইম। মুখ্যমন্ত্রী এতবার পাহাড় গেছেন, জিটিএ শৈশাবত করেছেন, ডেলোতে গেছেন, ট্যাব দিয়ে ছবি তুলেছেন, বিভিন্ন জায়গায় উনি লেকচার দিয়েছেন। আমার বক্তব্য বিমল গুরুংরা পাহাড় পুরো ডিসরাপ্টেড হয়ে গেছে, কিন্তু উন্নতির জন্য উনি কিছু করেন। ও সেটা 60 মাসের মধ্যে 59 মাস আপনি বুঝতে পারলেন না? 59 মাসে মানে আমি পুরো ক্ষীরটা খেলাম। ক্ষীর কোথায় পেলাম? ওমা, ক্ষীর পেলেন না? করবার জন্য তো সময় দেওয়া হচ্ছে। আবার আপনি আবার নিজের ঘাড়ে নিচ্ছেন কেন? বিমল গুরুং 60 মাসের মধ্যে 59 মাসে যখন জিটিএর মেয়াদ শেষ হচ্ছে, নির্বাচনে যেতে হচ্ছে, তখন মনে হচ্ছে না? আমার কিছু বলার নেই দেবনারায়ণ বাবু। আমি এরম ছাত্র শুনিনি যারা মানুষের কাছে ভোট তো কি রাজনীতিবিদদের পরীক্ষা, যার যে প্রশ্নপত্রের উত্তর লিখবে সাধারণ মানুষ। 60 মাসের আপনার হয়ে গেল তো। 60 মাসের মধ্যে 59 মাসে বিমল গুরুং মহাশয় বুঝতে পারলেন যে জিটিএটা ঠিক চলছে না। মানে আমি বলছি তো লোক ঠকানো একে বলে।
লোক ঠকানো 60 মাসের না 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 পারে না আমি যে কোনো জিনিসের আমরা পশ্চিমবঙ্গের নাগরিক হিসেবে তো প্রশ্ন তুললাম, আপনি 60 মাসের মধ্যে 59 মাসে বলছেন যে আবার আমি গোর্খাল্যান্ড করব। এসব বলবেন না শতরূপা দেবী, বাংলার মানুষ ভাববে আপনারা বাংলা ভাগ করতে চাইছেন। একেবারেই না, পরিষ্কার বলছি আমরা কোনো মতে বাংলা ভাগ করতে চাইছে। শ্রমিক ভট্টাচার্য বরঞ্চ উল্টো কথা বলছেন দেবনারায়ণ সরকার। আমি একটু বলি দিদি, একটু বলি। বলাটা হচ্ছে বিখ্যাত ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট, মানে যিনি রাজনীতি করে আসছেন এবং ইউরোপিয়ান একটার পর একটা সাম্রাজ্য না ভোটে দেওয়াননি, কিন্তু না একটা কথা বলতেন, ইন পলিটিক্স স্টুপিডিটি ইজ নট এ হ্যান্ডিক্যাপ, স্টুপিডিটি ইজ নট এ, তার মানে কি, তার মানে স্টুপিডিটি করাটা কোনো বাধা নয়, মানে স্টুপিডিটি করে যখন সমস্যা হয়, মতের অমিল হয়, তখন পলিটিক্স স্টুপিডিটি আসে। কিন্তু তার থেকে বড় হচ্ছে এই স্টুপিডিটাকে এন্ডোর্স করে বিজেপি, এই স্টুপিডিটাকে এন্ডোর্স করছে। কারণ হচ্ছে জিটিএতে আজকে কি অবস্থা, আমি একটু বলি দিদি, আমি বলছি কেন, আমি তো বলিনি এটা নেপোলিয়ন বোনাপার্টের উদাহরণ দিচ্ছি। নেপোলিয়ন বোনাপার্টে অন্তত 2017 নেই, আমি দ্রুত একবার দেখবো আজকে আমার বক্তব্য। এটা যাতে এন্ডোর্স করে, তার মানে কখন এন্ডোর্স করছে, বাংলা ভাষা নিয়ে যখন আন্দোলন বলা হচ্ছে, একটা আন্দোলন করলো, বুমেরাং হলো। সেকেন্ড, মুখ্যমন্ত্রী বাংলা ভাষা নিয়ে বললো, 2-3 দিন পাহাড় উত্তাল করে দিল। যখন মুখ্যমন্ত্রী বললেন না পাহাড়ে বাংলা ভাষা চতুর্থ ভাষা, গেল বুমেরাং, চুপসে গেল। সেকেন্ড, মুখ্যমন্ত্রী বললেন আমি দেখতে চাই এই জিটি এর অর্থ 9-6 হয়েছে কিনা, আমি অডিট করাবো। যখন বললো যখনই বললো সঙ্গে সঙ্গে এখন বললো জিটিএ থেকে বেরিয়েছে, আমি গোর্খাল্যান্ড। এটাকে যারা এন্ডোর্স করছে তার থেকে এরা হলো মির্জাফর। আমি তো বলছি এরা হলো মির্জাফর, এই বিজেপি, আমি তো বলছি এরা কি এন্ডোর্স করছে, এরা হলো মির্জাফর। বিজেপি যারা এন্ডোর্স করছে রাজ্যটাকে ভাগ করে, আবার একদল বলছে না রাজ্য, তার মানেটা কি? আবার দিলীপবাবু বলছেন কেন্দ্রটা করবে, তার মানে কি? এটাকে আরেকটা সুড়ে দিয়ে এইটাকে তৈরি করা, এই মির্জাফরটা সব থেকে খারাপ। মানে হ্যাঁ, পলিটিক্যালি মত হলে, অসুবিধা হলে সেই স্টুপিডিটি সে অন্যদিকে খেলে, এটা খেলতেই পারে না, খেলতে পারে না, খেলতে পারে না। আমি খারাপ ছাত্র না, আমি না, ঠিক আছে, আমি কোথায় নেপোলিয়ন একটা মিলিটারি আমার প্রশ্ন আমি দ্রুত একবার আপনাদের দেখাবো। আজকে কামদুনিতে গেছিলেন দিলীপ ঘোষ, ঠিক কি বললেন? টুম্পা মৌসুমী তারা কি বিজেপিতে যোগ দিচ্ছে এ নিয়ে প্রশ্ন ছিল, তারাই বা কি বলছেন দেখে নেব। গিয়েছিলেন পদ্ম হাতে, ফিরলেন খালি হাতে। দিলীপ ঘোষ কামদুনিতে গিয়ে টুম্পা মৌসুমীর হাতে পদ্ম ধরালেন ঠিকই, কিন্তু তারা কি পদ্মের তলায় আসবেন? কোনো রাজনীতির সাথে যুক্ত হতে চাই না। পঞ্চায়েত ভোটের আগে সংগঠনের জোর বাড়াতে বিস্তারক অভিযান শুরু করেছে বিজেপি। বুধবার উত্তর 24 পরগনার কামদুনিতে এই অভিযানের সূচনা করেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাৎপর্যপূর্ণভাবে 3 বছর আগে এদিনই কামদুনির সেই কলেজ ছাত্রীকে ধর্ষণ ও খুন করা হয়। সেই ঘটনার প্রেক্ষিতেই প্রতিবাদী মুখ হিসেবে উঠে আসেন এই গ্রামের 2 সাধারণ মেয়ে, টুম্পা ও মৌসুমী। এদিন তাদের বাড়ি যান দিলীপ ঘোষ, হাতে তুলে দেন পদ্ম ফুল। আমি বলিনি, দেখুন সমझदारों के लिए इशारा ही काफ़ी है। বিজেপি এসেছে কারো বাড়িতে, এটা একটা মেসেজ, বাকিটা ওনাদের দায়িত্ব। জোর করে কাউকে আনানো যায় না, করানো যায় না। তারপরে পদ্মফুল নিয়ে এসেছি হাতে, তো সেই জন্য সবার জন্য আমাদের ওপেন অফার আছে। একবার কাস্তে হাতুড়ি তারা, একবার পদ্মফুল। আসলে এরা যে 3টে পার্টি যে একত্রিত হয়ে পদ্মে বিরাজমান, সেটা প্রকাশ্যভাবে এসে গেল। টুম্পা মৌসুমী দিলীপ ঘোষের হাত থেকে পদ্মফুল নিয়েছেন ঠিকই, কিন্তু এখনই পদ্মের আশ্রয়ে আসতে নারাজ তারা দুজনেই।
প্রস্তাব তো সব সময় এসেছে, সেটা বিজেপি বলো, সিপিএম বলো, কংগ্রেস বলো, সব জায়গা থেকে প্রস্তাব এসেছে, কিন্তু এই মুহূর্তে আমি ভাবছি না যে দলে যাব কিনা। হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট বা রাষ্ট্রপতির দিকে তাকিয়ে আছি, আমাদের যাতে সুবিচার পাই, যারা দোষী তারা যেন দৃষ্টান্তমূলক সাজা হয়, এই রায়টার দিকেই তাকিয়ে আছি। ওর জন্য আমরা এখন কোনো রাজনীতির মধ্যে যেতে চাই না। বিজেপি থেকে আমাকে বলা হয়েছে যে পার্টিতে জয়েন করতে, কিন্তু এই মুহূর্তে আমি বিজেপিতে যেতে পারছি না। গত পঞ্চায়েত ভোটে কামদুনি বুথে জিতেছিল বিজেপি। পর্যবেক্ষকদের একাংশের মতে এই কথা মাথায় রেখেই সম্ভবত বিস্তারক অভিযান সূচনার জন্য কামদুনিকেই বেছে নেন দিলীপ ঘোষ। তবে তিনি পদ্ম হাতে গেলেও কামদুনি তাকে ফেরালো খালি হাতেই। দীপক ঘোষ, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। বিশ্বনাথবাবু, কোথাও কি মোর্চা বুঝছে যে তাদের জমিটা আলগা হচ্ছে, আবার আইডেন্টিটি পলিটিক্সে ফেরত যাচ্ছে? এবং কোন কোন ইস্যুতে দেখুন বাংলা একেবারে আমি বলছি যে আজকে দাবি বলছেন যে ক্যাবিনেটে বলতে হবে, ক্যাবিনেটে সিদ্ধান্ত নিতে হবে। আমি বলছি মুখ্যমন্ত্রী এই অবস্থায় মানে যেটা নিয়ে দুদিন পাহাড় উত্তাল রইল, সেটা তো আইন না করে সম্ভবই না। আপনি বাংলাকে আবশ্যিক করলেন কি করে? আচ্ছা, এবার যদি আপনি বাংলাকে আবশ্যিক না করেন, আইন না করে, তাহলে ক্যাবিনেটে সিদ্ধান্ত হয়নি, আপনি ক্যাবিনেটে খারিজ করবেন কি করে? আইনই তো হয়নি। আমি খুব পরিষ্কার করে বলছি, গত 4-5 বছর ধরে জনমুক্তি মোর্চা ক্রমশ পিছু হচ্ছিল, ভার্চুয়ালি জনসমর্থনও কিছুটা আলগা হচ্ছিল। 14 লোকসভা নির্বাচন থেকে শুরু করে 16 পর্যন্ত যদি আপনি ইলেকটোরাল স্টাডি করেন এবং সম্প্রতি যে পুরসভা নির্বাচন স্টাডি করেন, তাহলে দিনের আলোর মতন পরিষ্কার যে হেজিমনি বিমল গুরুংদের ছিল, সেই হেজিমনিটা কিন্তু তৃণমূল কংগ্রেস অনেকটাই ভেঙে দিয়েছে। এখন কিন্তু জাস্ট অস্তিত্ব রক্ষার তাগিদে কিন্তু জাস্ট ভাষাটাকে তারা ব্যবহার করতে চাইছে, নতুন করে আবার আইডেন্টিটি পলিটিক্সটাকে জাগিয়ে তুলতে চাইছে। খুব পরিষ্কার স্ট্র্যাটেজিক্যালি নির্বাচন জুলাই মাসে আছে, জিটিএ নির্বাচনের আগে নতুন করে আবার ভাবাবেগ একটা যদি তুলে আনা যায়, নতুন করে যদি নির্বাচনী বৈতরণী পার করা যায়। কিন্তু আমার কাছে দেখুন, আমি পুরো ক্ষমতাটা ভোগ করলাম, আমার কাছে বিমল গুরুংদের 59 মাসে বুঝলাম যে আমার কাছে কিন্তু বিমল গুরুংদের এই অবস্থা নতুন নয়। অতীতেও যদি আপনি দেখেন এই ধরনের বারবার এই ধরনের অবস্থান তারা নিয়েছেন নির্বাচনে বৈতরণী পার হওয়ার জন্য, কখনো ভাষা কখনো কিন্তু যে প্রশ্নটা ইম্পর্টেন্ট, বিজেপি একটা ন্যাশনাল পলিটিক্যাল পার্টি, তাদের কেন দুই রকম মুখ অবস্থা থাকে? মানে 2014 লোকসভা নির্বাচনে আপনার মনে থাকতে পারে জাতীয় নির্বাচনী যে ইস্তেহার প্রকাশ করেছিল, সেখানে একটা অবস্থান রেখেছিল মানে দার্জিলিং এর প্রশ্নে। আবার আপনি আমি আপনার সাথে একটা জায়গায় বিজেপির দুরকম মুখ কিন্তু নেই। বিজেপি চিরকাল ছোট রাজ্যের পক্ষে। আমি দুটো জিনিস এখানে একটু বলি। উনি যেটা বললেন যে ইলেকশনের সময়কার কথা, ওয়েস্ট বেঙ্গল সিভিক পরিস্থিতি এর থেকে বাইরে, এখানে আমার কাছে যে ডেটা আছে আপনারা বেটার বলতে পারবেন। দার্জিলিং এ 32টা সিটে 31টা সিট জিজেএম। না না, আপনি ভোটের পার্সেন্টেজ দেখছেন না, ন্যাচারালি দেখব, পার্সেন্টেজ দেখছেন, আমি সিট কটা দেখছি। আপনি মানুষের জনসমর্থন থেকে টাকা, আমরা ভোটেই বুঝি নাকি? আপনি কি জনমত তো ভোটে বুঝি? 30টা সিট 20টা সিট কাটছি, কতটা সিট আমার ভালো লাগছে 17 পাশে আপনারা গোর্খা জনমুক্তি মোর্চার আমি বলছি বিজেপি রাজ্য কালিম্পংয়ে এবং মিরিকে বিরোধীদের ভোটের থেকে কম, জনমুক্তি মোর্চার ভোট দুটো পুরসভাতে বিরোধীদের থেকে ভোট কম। ভাঙতে দরকার হয় সেই হ্যাঁ ইতিহাস বলছে আমরা ভেঙেছি, কিন্তু এইখানে তো সেই কোনো ব্যাপার নেই। পশ্চিমবঙ্গ তো পশ্চিমবঙ্গের মতনই আছে, এবং জিজেএম এর যেটা বেসিক প্রবলেম, যে জিটিএ ওরা কথাবার্তা বলে করেছিল, এত বছর ধরে ওরা অপেক্ষা করেছে, কোন রকম কোনো ডেভেলপমেন্ট হয়নি, তাহলে আর কেন? না না, এখন অবধি কেউ ছেড়ে বেরিয়ে আমি আবার এক প্রশ্ন করব যে 60 মাসের মধ্যে 59 মাসে বুঝলেন ডেভেলপমেন্ট হয়নি? সময় দেবে না মানুষ? আরে মানুষের কথা তো নয়, ক্ষমতা ভোগ করলেন তো বিমল গুরুং। আরে তারাও তো মানুষ, তারাও তো মানুষ। আমার ভালো লাগছে, আমার যেটা সবথেকে ভালো লাগছে সেটা হচ্ছে আগে কেন আপনি বলুন, একটা প্রশ্নটা আসবে, আপনাকে যখন পরীক্ষায় বসতে হবে। বিশ্বনাথবাবু, আমার একটা জিনিস ভালো লাগছে যে গোর্খা জনমুক্তি মোর্চার সমস্ত দায় অন্তত রাজ্য বিজেপি ক্যামেরার সামনে নিজেদের ঘাড়ে নিচ্ছেন। না, একটা জিনিস আমি খুব সিরিয়াসলি বলছি, বিজেপি যখন রাজ্য বিস্তারের কথা বলছে, এখন সবাই প্রচারকরা বিস্তার করছে, এক্স্যাক্টলি তখন আমার প্রশ্ন, তখন আপনি তখন মেজরিটি মানুষের ভাবনা গোর্খাল্যান্ডে রেখেছে। পার্সোনাল ব্যাপার না,
মদন বাংলার রাজনীতিতে মেজরিটি মানুষের ভাবনার বিপরীতে আপনারা কি করে যান? কি করে মেজরিটি মানুষের বিপরীতে আপনি বলছেন? হাউ ফার ইউ আর সিরিয়াস? এখানে ভোটের রেজাল্ট ভেরি ক্লিয়ার। তাহলে কি আপনারা মানেন না? কতটুকু আপনারা সিরিয়াস? আপনারা যদি পশ্চিমবঙ্গের মানুষের কথা বলেন, রাজ্যে যখন গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে দাবি করেন, আপনারা যখন বিস্তারে যাচ্ছেন তখন মেজরিটি মানুষের ভাবনার কোনো গুরুত্ব নেই। আপনাদের কাছে কোনো মেজরিটি মানুষের ভাবনার গুরুত্ব নেই। স্টুডিও উত্তপ্ত। আমি দ্রুত এই রাজ্য থেকে মধ্যপ্রদেশে চলে যাব। ঠিক কি হয়েছে সেখানে মধ্যপ্রদেশে? কৃষক বিক্ষোভে পুলিশের গুলি এবং 5 জনের মৃত্যু ঘিরে বিজেপি শাসিত মধ্যপ্রদেশে এখন আগুন জ্বলছে, আর ক্ষোভের সেই আগুনের আঁচ ছড়িয়ে পড়েছে কার্যত গোটা রাজ্য জুড়ে। কৃষি পণ্যে সহায়ক মূল্য বৃদ্ধি এবং ঋণ মকুবের দাবিতে মধ্যপ্রদেশের মন্দসৌরে 1 সপ্তাহ ধরে আন্দোলন চালাচ্ছেন কৃষকরা। অভিযোগ, মঙ্গলবার বিক্ষোভকারী কৃষকদের ওপর গুলি চালায় পুলিশ। মৃত্যু হয় 5 জনের, আর তাতেই যেন ক্ষোভের আগুনে ঘি পড়েছে। বুধবার থেকে আরও তেড়ে ফুঁড়ে রাস্তায় নেমেছেন আন্দোলনকারীরা। কোথাও রাস্তার ওপর বাস দাঁড় করিয়ে অবাধে চলেছে ভাঙচুর, কোথাও আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বাসে, কোথাও পুড়ে ছাই হয়ে গিয়েছে ট্রাক। যুদ্ধক্ষেত্রের মতো রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পুলিশের ব্যারিকেড। আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে মন্দসৌরে জারি করা হয়েছে কারফিউ, বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবা। তবে অশান্তির আগুন তাতেও নিভছে না। বুধবার বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলতে গিয়ে হেনস্থার মুখে পড়েন মন্দসৌরের জেলা শাসক, কালেক্টর এবং পুলিশ সুপার। আন্দোলনকারীদের দাবি, তাদের কথা শুনতে আসতে হবে খোদ মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানকে। বিজেপি শাসিত মধ্যপ্রদেশে এই পরিস্থিতি নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। বেকায়দায় পড়ে গোটা ঘটনার নেপথ্যে ষড়যন্ত্রের তত্ত্ব খাড়া করেছে বিজেপি। कांग्रेस वाले इसको राजनीतिक रूप देके वहां हिंसा को प्रेरेपित करने के लिए प्रयास किया। किसान के नाम से कुछ लोगों ने ये ऐसा हिंसा को प्रोत्साहन करके सरकार को बदनाम करने के लिए प्रयास कर रहे। जरूर तो इसके पीछे साजिश है। হিংসাত্মক আন্দোলন হওয়ার জন্য সেখানে গুলি চলেছে, শত শত গাড়ি জ্বালিয়ে দিয়েছে হিংসাত্মক যে তাকে থামাবার জন্য, আর পুলিশ বাধ্য হয়েছে ব্যবস্থা নিতে এবং দুষ্কৃতকারীরা ঢুকে এই ধরনের ভয়ঙ্কর ঘটনা ঘটিয়েছে। পাল্টা কংগ্রেসের প্রশ্ন, 15 বছর ধরে তো মধ্যপ্রদেশে বিজেপি ক্ষমতায়, তাহলে হঠাৎ করে কংগ্রেস এত শক্তিশালী হয়ে গেল কি করে? हमेशा बीजेपी की राजनीतिक रणनीति रहती है कि जहां वे कोई जवाब नहीं दे पाए, जहां वो कहीं सफाई नहीं दे पाते, ये कहते हैं ये विरोधी दल इसका कर रहे हैं। आज देश का आम किसान जो उनके अपमान किया गया, ये आज उभर के आ रही है। 2014 লোকসভা নির্বাচনের আগে কৃষকদের দুর্দশা নিয়ে নরেন্দ্র মোদীর গলায় শোনা যেত দুঃখের সুর। कर्ज के मारे हमारा किसान मारा जा रहा है और ब्याज के मार से वो मर जाता है। एकाध बार वर्षा नहीं हुई, जिंदगी तबाह हो जाती है। বিরোধীদের প্রশ্ন, ক্ষমতায় আসার আগে যে মোদী এত কৃষক দরদি ছিলেন, আজ তারই আমলে তার দলের শাসিত এক রাজ্যে কৃষকদের কেন গুলিতে মরতে হচ্ছে? This is the BJP's whole attitude, whether the central government or the state governments. They have been completely not only neglecting but actually persecuting the agricultural sector and forcing our annadatas to commit suicide. কৃষকদের গুলিবিদ্ধ করছে, সাধারণ মানুষদের, খেটে খাওয়া মানুষদের নানা রকম ভাবে আক্রান্ত হচ্ছে, শ্রমিক শ্রেণীরা আক্রান্ত হচ্ছে, নতুন বেকাররা বেকার হয়ে থাকছে, যুবকের হাতে কাজ নেই, ওনার শুধু মন কি বাত আছে কিন্তু বাত কি মন নেই। মধ্যপ্রদেশ পুলিশ এখনো দাবি করছে তারা নাকি গুলি চালায়নি, কিন্তু প্রশ্ন, তাহলে 5 জন কৃষক গুলিবিদ্ধ হয়ে মারা গেলেন কি করে? মঙ্গলবার কৃষকদের গুলিবিদ্ধ হওয়ার ঠিক আগে পুলিশ কর্তারা কি নির্দেশ দিয়েছিলেন দেখুন। जितना पीट सकते उतना पीटिए, ठोकी यदि कोई भी आदमी यहाँ बदमाशी करता है तो। কিন্তু পুলিশ গুলি চালানোর কথা অস্বীকার করলেও মধ্যপ্রদেশ বিজেপির সভাপতি নন্দকুমার সিংহ চৌহান কিন্তু ঘটনার পরই বলেছিলেন, আমার কাছে যা খবর তাতে পুলিশই গুলি চালিয়েছে। এই প্রেক্ষাপটে রাজনৈতিক মহলে একটাই প্রশ্ন, বিজেপি কিভাবে একসঙ্গে এতজন কৃষকের গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনা সামাল দেবে? এবিপি আনন্দ। শত্রুপা অন্য কেউ নয়, রাজ্য বিজেপির সভাপতি নন্দকুমার সিংহ চৌহান, তিনি বলছেন প্রশাসন গুলি চড়িয়েছে, আমাদের কাছে খবর আছে। এই অস্বীকার করা যায়? 5 জন কৃষক মারা গেলেন। অস্বীকার তো করছি না, কেউই অস্বীকার করছে। মুখ্যমন্ত্রী নিজে অস্বীকার করেছেন যে আমার পুলিশ গুলি চালায়নি। হ্যাঁ, গুলি চালায়নি, কার ওপর চালায়নি। আমরা যদি দুষ্কৃতি হয়ে থাকে, এই তো এতগুলো তো আপনারা ভায়োলেন্স আপনারাই দেখালেন, দুষ্কৃতিরা ক্রিয়েট করেছে। কৃষক আপনি বলছেন নিশ্চয়ই ফায়ারিং হয়েছে, কোথাও তো হয়েছে, কিন্তু এটা কেন হয়েছে সেটাও তো জানা দরকার। দাবি তো মেনে নিয়েছে শিবরাজ সিং চৌহান, তো মেনে নিয়েছে দাবি।
ফসলের আমার তো বলছো উল্টো, এই দাবি তো আপনারাই তুলেছেন। কেন তুলেছেন? সেটা হচ্ছে যে ভোটে জিতে আদিত্যনাথ বললেন যে আমি কৃষি ঋণ মুকুব করব, তারপরে সমস্ত রাজ্যের, আপনাদের শাসিত রাজ্য আছে মহারাষ্ট্র, হরিয়ানা, সব রাজ্যের কৃষক বলছেন কৃষি ঋণ মুকুব করে দিন। অবভিয়াসলি মধ্যপ্রদেশের কৃষকরা বলেছিলেন ফসলের আয় বৃদ্ধিটা মোদির কথা। না, এটা বিজেপির তরফ থেকে আমাদের একটা দাবি যে এই পুরো এই ঘটনাটা, যেহেতু আমরা সরকারেও আছি ওখানে, ফুল ফ্লেজেড একটা তদন্ত হোক, এক্স্যাক্টলি জানা যাক যে কোথা থেকে কি হয়েছে। একটা ঘটনা নয় তো, গত 24 ঘন্টায় 4 জন কৃষক সুইসাইড করেছেন মহারাষ্ট্রে। আমি জানি এই খবরটা। 15তে আত্মহত্যার শীর্ষে ছিল, আমার পরিসংখ্যান নয়, কেন্দ্র সরকারের মোদী সরকারের পরিসংখ্যান যে কৃষক আত্মহত্যার শীর্ষে হচ্ছে মহারাষ্ট্র, চতুর্থ আর পঞ্চম সাথে ছত্তিশগড় আর মধ্যপ্রদেশ, সবকটা বিজেপি শাসিত রাজ্য। দেখুন, আমি এখানে অনেকগুলো নেতাদের, বিভিন্ন নেতাদের একটা, আপনার দলেরও অনেকে আছে, তাছাড়াও আমি এখানকারও দেখলাম অনেকে আছে, পার্থবাবু অনেকে আছে, কিন্তু আমার একটাই বক্তব্য যে অ্যাজ আ গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, আমাদের কিন্তু কিষানদের জন্য প্রচুর প্রচুর যোজনা আছে। সেখানে যদি কোথাও আমাদের রাজ্য থাকা সত্ত্বেও কোথাও যদি একটা গ্রুপ অফ ফার্মার্সকে বা কিষানদের কোথাও যদি ভুল বোঝাবুঝি হয়ে থাকে, কোনো দুষ্কৃতি নিয়ে এই এত ফায়ারিং, এত গাড়ি জ্বলাজ্বলি, এই জিনিসটা কিন্তু নরমাল হতে পারে না, হতে পারে না, হতে পারে না, ইট ইজ নট পসিবল। নিঃসন্দেহে ঘটমান বর্তমানের মধ্যে দিয়ে আমরা রয়েছি। এই বিষয়ে সমস্ত খবর আপনাদের সামনে হাজির করব। আপাতত সময় ছোট্ট একটা বিরতির।